আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি লেটস টকের আজকের এপিসোডে। আজকে আমার সাথে যুক্ত হচ্ছেন এমন একজন যিনি একই সাথে খুব ভালো একজন সংগঠক, অনেক ভালো নেটওয়ার্ক মেনটেন করতে পারেন, খুব ভালো একজন কলামিস্ট, আমরা প্রায়ই তার লেখা দেখি বিভিন্ন পত্রপত্রিকাতে, খুব ভালো একজন বক্তা, টেলিভিশন এবং মিডিয়াতে প্রায়ই তাকে দেখা যায় ডেন্টাল বিষয়ে বা অন্যান্য অনেক বিষয়ে কথা বলার জন্য। যাকে আমি রাজ ভাই বলে ডাকি, তিনি আর কেউ নন, ডক্টর আসাফুজ্জোহা রাজ। ভাইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার এই প্রোগ্রামে। স্বাগত তোমাকেও, স্বাগত যারা এই অনুষ্ঠানটি এখন দেখছে সবাইকে। রাজ ভাই সম্পর্কে আরেকটা কথা বলে রাখি, ডক্টর রাজ বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এটা নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আমরা জানি যে বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স বিএফডিএস ডেন্টিস্টদেরকে নিয়ে বেশ কিছু প্রোগ্রাম অর্গানাইজ করে থাকে। তো রাজ ভাইয়ের সাথে আজকে এইগুলো নিয়েও কথা হবে, প্লাস করোনা পরিস্থিতিতে আমরা ঘরে বসে আছি এবং এই ঘরে বসে থাকার সময়টাকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি সেটা নিয়েও কথা হবে। ভাইয়া, অনেকদিন তো হলো আমরা লকডাউনে আছি, তো লকডাউনের এই সময়টা কেমন যাচ্ছে? আসলে এই সময়টি আমার মনে হয় তোমার আমার কারোরই খুব বেশি ভালো যাওয়ার কথা না। আমরা ঘরে বসে আছি, বিশেষ করে আমরা কিন্তু এই আমাদের প্রফেশনে যে রেগুলার কাজগুলি আমরা করি, এই প্র্যাকটিসের বাইরেও কিন্তু আমাদের মধ্যে কিছু এক্সট্রা কাজ করার প্রবণতা থেকে যায়, আসলে অনেক ঘরের বাইরে যেতেই হয়। ওইগুলো যাওয়া হচ্ছে না এখন। এখান থেকে আসলে খুব বেশি ভালো থাকা স্বস্তিকর জায়গাতে নেই। আমরা আসলে কাজ করে ভালোবাসি বা কাজ করতে পছন্দ করি, সেখান থেকে যেহেতু এটা করা হচ্ছে না, ফলে আসলে ঘরের থেকে যতটুকু ভালো থাকা যায় অতটুকুই ভালো আছি। আচ্ছা ভাই, এই লকডাউন তো আমাদের প্রত্যেককেই আসলে কিছু না কিছু শিখিয়েছে। তো আপনার কাছে কোন লার্নিংটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয় লকডাউনের? এই সময়টাতে কিন্তু আমাদেরকে আমাদের যেই সবার মধ্যেই, ধরো তোমার আমার বা আমাদের প্রফেশনে যারা আছে সবার মধ্যেই আমাদের কিন্তু ছোট বড় সত্য কিছু বিষয়গুলি কাজ করে, যে আমরা এই জিনিসগুলো ভালোবাসি বাট সময় পাই না বলে ওই কাজগুলো করতে পারি না। তো সেই কাজগুলো করার সময় কিন্তু এখন আসছে, এটাই আমার মনে হয় যে কাজগুলি আমাদের অনেকদিন ধরে করার ইচ্ছা, আমরা সময়ের কারণে করতে পারি না, সেটি এখন আমাদের করার সময় এসেছে। আর বিশেষ করে আমাদের মধ্যে অনেক ধরনের মানুষ আছে যারা হয়তো একটু বাইরের কাজকে বেশি পছন্দ করে। বাইরের কাজ বলতে তারা হয়তো রুগী রিলেটেড, চেম্বার রিলেটেড অথবা অন্য কোনো কাজে বিজি থাকে। দেখা যায় ঘরের সময়টা যেটা, সেটা কিন্তু দেওয়া আসলেই কম হয়। বিশেষ করে আমাদের প্রফেশনে যারা আছে, আমরা কিন্তু অনেকে জানি না যে আমাদের সন্ধ্যাবেলায় কেমন করে সূর্য অস্ত যায়, এটা আমরা দেখার সুযোগ হয় না, কারণ ওই টাইমটা আমাদের প্র্যাকটিস করতে হয়। তো এই যে এখন এই লকডাউনের সময়টা আমরা ঘরে বসে আছি, আমরা হতাশা না হয়ে বা বেশি মন খারাপ না করে, বেশি আতঙ্কে না থেকে যদি এই সময়টি আমরা আমাদের পরিবারের সময় দেই, তাহলে আমার মনে হয় যে আমাদের সময়টা ভালো কাটবে। আর এখন যে সময়টা দিচ্ছি, এই সময়টিতে পরিবারের সাথে যে আমাদের লিঙ্ক তৈরি হবে, তারা বুঝবে যে আসলে আমরা পরিবারের সময় দিতে চাই, কিন্তু আমাদের এই প্রফেশনাল কারণেই হোক বা আমাদের শখ করেই হোক, আমরা কিন্তু বেশি টাইম ফ্যামিলি দিতে পারি না। এখানে এই সময়টি একটু ভালো কাজে লাগবে বলে মনে করি সবার জন্য। ভাই, আপনি তো বিএফডিএস এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আপনি আপনার নিজস্ব তত্ত্বাবধানে বেশ কিছু প্রোগ্রাম অর্গানাইজ হয়েছে। তো আমরা সবসময় দেখি যে বিএফডিএস ডেন্টিস্টদের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করে আসে। এই ক্রাইসিস মোমেন্টে বিএফডিএস কি কোনো ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে লকডাউনের এই সিচুয়েশনটাতে? আসলে এটা একটা খুব ভালো প্রশ্ন। এটা কিন্তু যার যেখানে সামর্থ্য আছে, বিশেষ করে বাংলাদেশে যে এতগুলি সংগঠন আছে, সবাই আমার মনে হয় কোনো না কোনো ভাবে চেষ্টা করছে যাতে করে এই ডেন্টাল প্রফেশনের মানুষগুলির পাশে থাকার জন্য। ইনিশিয়াল পর্যায়ে আমরা যেটা ভেবেছিলাম, যখন আমাদের এই ভাইরাসের চরিত্র সম্পর্কে ভালো মতো ধারণা অতটা নিতে পারি নাই, কারণ এটা খুব অল্প সময় জন্ম নেওয়া ভাইরাস, তখন আমরা চিন্তা করেছিলাম যে একটা প্রপার পিপি যদি আমরা সবার হাতে তুলে দিতে পারতাম, তাহলেই মনে হয় এটা বেশি কার্যকর হতো। কিন্তু পরবর্তীতে যে ব্যবস্থাগুলো আমরা জানলাম যে আসলে শুধু পিপি বড় জিনিস নয়, এখানে আরো কিছু অ্যাসোসিয়েটেড বিষয় রয়ে গেছে। চেম্বারের পরিবেশ, তারপর চেম্বারের এই যে রুগীরা ঢুকছে তাদের হিস্ট্রি নেওয়ার বিষয় কি, আর তাদের মুখে যে আমরা কাজ করব সেখান থেকে যে ড্রপলেট বা অ্যারোসল তৈরি হবে, এটি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সবকিছু মিলিয়ে কিন্তু চিন্তা করলাম যে না, এটা আসলে এখন অতটা সুখকর অবস্থায় নাই আমরা প্র্যাকটিস করার জন্য। আর পাশাপাশি আমরা তখন আমি নিজে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন বর্তমানে যে প্রেসিডেন্ট, ওনার সাথে পার্সোনালি আলাপ করি। ইন্ডিয়াতে আলাপ করেছি, থাইল্যান্ডে আলাপ করেছি, সিঙ্গাপুরে আলাপ করেছি, কানাডাতে আলাপ করেছি। এখানে যারা নীতি নির্ধারণ পর্যায়ে যে সমস্ত ডেন্টাল চিকিৎসক রয়েছেন বিভিন্ন সংগঠনে, তারা স্পষ্ট করেছেন বিষয়টি যে এখন তারা কোনো অবস্থাতে চেম্বার খোলার ব্যাপারে কোনো উৎসাহ দিচ্ছেন না। ইভেন এই বড় বড় উন্নত বিশ্বে কিন্তু হাসপাতালগুলি, এই সরকারি হাসপাতালগুলোতেও তারা একদম সিলেক্টিভ রোগী দেখার মধ্যে সীমাবদ্ধ আছে। কারণ সেটা উল্লেখ করছে, এটা তিনটা কারণ বলছে।
একটি কারণ হচ্ছে যে একটি রোগী যে বা ডেন্টাল রোগী যে বাসা থেকে বের হয়ে চেম্বার পর্যন্ত আসবে তখন তাদেরকে কাজ করে। একটি হচ্ছে সে অন্য কোনো কেরিয়ার থেকে সে এই ভাইরাসটি নিতে পারে রাস্তার মধ্যে আসলে যে কোনো ভাবেই, অথবা সে যদি কেরিয়ার হয়ে থাকে সে অন্য কাউকে সংক্রমিত করতে পারে, এটি একটি বিষয় আছে। আর চেম্বারে আসার পর এই সমস্ত ডেন্টাল রোগীরা যেটা হসপিটালে আসার পর আমরা যখন কাজ করি, বেশিরভাগ কাজ করতে গেলে কিন্তু আমাদেরকে ওই আমাদের কম্প্রেসর চালিয়ে কাজ করতে হয়, মানে রোগীর মুখে বাতাসের এবং পানির মিশ্রণে কাজ করতে হয়। সেক্ষেত্রে এই যে মাইক্রো ড্রপলেট বা অ্যারোসল তৈরি হতে পারে। সেটির ক্ষেত্রে যদি ডাক্তাররা তাদের ফুল প্রোটেকশন নিয়ে কাজ করে, ফুল প্রোটেকশন বলতে গাউন নয়, পিপি গাউন সহ, আমাদের N95 মাস্ক সহ, আমাদের ইয়ারটাইট গগলস সহ, হেড ক্যাপ সহ যদি আমরা ভালো মতো গ্লাভস সহ কাজ করতে পারি, তাহলে হয়তো আমরা কিছুটা সেফ থাকতে পারবো বা আমাদের সহকারীরা কিছুটা সেফ থাকতে পারবে। কিন্তু রুগীরা যে আসছে, রুগীরা চলে যাচ্ছে, রুগীর অ্যাটেন্ডেন্স থাকে বা অন্য রুগী যেখানে ভিতরে ঢুকে যাচ্ছে, এদের কিন্তু সেফটির বিষয়টা আমরা এখন নিশ্চয় করতে পারছি না। কারণ এই অ্যারোসল এইটুকু প্রমাণ করছে যে পুরো ঘরের মধ্যে কত উঁচুতে যেতে পারে এটা নির্দিষ্ট কোনো ডাটা এখন আমরা পাইনি, আর কতক্ষণ বাতাসে থাকতে পারে এটাও কিন্তু আমরা অতটা নিশ্চিত নয়। যার ফলে আমরা এই জন্যই রুগীদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এখন একদম ইমার্জেন্সি কয়েকটা সিলেক্টেড কন্ডিশন ছাড়া যাতে করে চেম্বারে না আসে। সেই পরিপ্রেক্ষিতে আমরা শুরুতে হয়তো কিছু পিপিএ দিয়ে ফেলেছিলাম, কিন্তু পরে যখন জানতে পারি যে আসলে এটার বিষয়টি সীমাবদ্ধ নয়, তখন যে সমস্ত চিকিৎসক আমাদের মধ্যে আছেন তাদেরকে এখন চিকিৎসা করতে বাধ্য হতে হচ্ছে। যেমন বিভিন্ন হসপিটালে আউটডোর বলি বা কোনো সিনিয়র ডাক্তার চেম্বারে কাজ করতে যেতেই হচ্ছে। সেই ক্ষেত্রে তাদেরকে আমরা একটা অথেন্টিক পিপি আমরা জোগাড় করেছি, যেটা আমরা নিজেরা পরীক্ষা করেছি, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন প্রাপ্ত এরকম কিছু পিপি আমরা জোগাড় করতে পেরেছি। তো সেগুলোই আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আর এখন যে বিষয়টি এখন সারা বাংলাদেশে একটা হাহাকার, সেটা হচ্ছে N95 মাস্ক। শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে কিন্তু এটা এখন খুব বেশি একটি দুর্লভ জিনিস হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, অনেক দাম। তো সেক্ষেত্রে কিছু N95 মাস্ক আমরা জোগাড় করেছি অরিজিনাল, যেটা যে সমস্ত ডাক্তারদেরকে চিকিৎসা এখন করতেই হবে, আমি বারবার বলছি, যে সমস্ত চিকিৎসককে বাধ্য হয়ে চিকিৎসা করতে হচ্ছে এখন, তাদেরকে হয়তো আমরা এটা প্রোভাইড করতে পারছি। আর এর পাশাপাশি যেটা সাধারণ জনগণের জন্য বিএফডিসি কাজ করছে, যেটা একটু আগে তুমি বললে যে আমরা চেষ্টা করছি এই টাইমে, আমি পার্সোনালি আমি কিন্তু প্রায় অন্তত 20টার বেশি এই কয়েকদিনে ন্যাশনাল পত্রিকাতে এই সাধারণ জনগণকে এই রোগের ব্যাপারে কিভাবে সচেতন হওয়া যায় এই ব্যাপারে বিভিন্ন লেখার চেষ্টা করেছি। আমরা মিডিয়াতে কথা বলছি যে সাধারণ জনগণ কিভাবে সচেতন হতে পারে, আর সাধারণ জনগণ যে যাদের ডেন্টাল রোগী হয়ে তারা কিভাবে একটি ডেন্টাল সার্জনের পরামর্শ দিতে পারে, এগুলো বোঝানোর জন্য আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আপনি যে বললেন যে শুধুমাত্র ইমার্জেন্সি রোগী দেখার জন্য যে বিএফডিএস এর পক্ষ থেকে পিপি দেওয়া হচ্ছে, সো কেউ যদি এই পিপিটা কালেকশন করতে চায় সেক্ষেত্রে কিভাবে বা কার সাথে যোগাযোগ করতে হবে? পিপি এবং N95 মাস্ক এই পর্যন্ত কিন্তু প্রায় আমরা আসলে শুরু থেকে ওই ডাটাটা নেই নাই, কারণ যারা আসলে চেষ্টা করছিলাম সেই ক্ষেত্রে এই মধ্যে প্রায় 150টির মতো পিপি আমরা বাইরে দিয়ে ফেলেছি। যদি সংখ্যা খুবই কম এটা, আসলে আমরা এই পিপি গুলো আসলে অথেন্টিক পিপি জোগাড় করাটা কিন্তু এখন অনেক কষ্টকর হয়ে গেছে। মানে সরকারি পর্যায়ে এখানে এত বেশি রকমের ডিমান্ড রয়ে গেছে এখন, ওর মধ্যে এগুলি ম্যানেজ করে আনাটা আসলে অনেক কষ্টের। যার ফলে আমরা বুঝিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে হয়তো এই মাঝখানে কুরিয়ার সার্ভিস অন্য কোনো বিষয় ছিল না। আমরা তাদেরকে উৎসাহ দিচ্ছিলাম যে অন্তত তারা আমাদের 2-3টা ডিস্ট্রিবিউট জায়গা রেখেছিলাম আমরা, যেমন আমি ধানমন্ডি এরিয়াতে থাকি, এইদিকে যদি কেউ আসে এখান থেকে পেতে পারে। আমরা মালিবাগ এরিয়াতে একটা রেখেছি, আমরা গুলশানের ওই এরিয়াতে একটা 3টা পয়েন্ট আপাতত রেখেছিলাম, এখান থেকে হয়তো তারা কালেক্ট করে নিতে পারবে। তো সেক্ষেত্রে তাদের এইটুকু নিশ্চয়তা দিতে হবে যে তারা বাধ্য হয়েই চিকিৎসা করছে, এবং এই পিপিএ দেওয়ার আগে তাদেরকে এইটুকু এনশিওর করতে হবে আমরা যেটা প্রাইমারি গাইডলাইন বুঝিয়ে দিচ্ছি এটা তোমরা ফলো করে, বিশেষ করে পিপিএ পড়া এবং খোলার বিষয়টি তাদেরকে নিশ্চিতভাবে বুঝিয়ে তারপরে এই জিনিসটা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছি। ভাইয়া, করোনা পরবর্তীতে করোনাটা যখন আমরা ওভারকাম করতে পারবো, এটা পরবর্তীতে আমরা জানি যে আমরা মানে অবভিয়াসলি খুব সার্টেনলি আমরা একটা ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়তে যাচ্ছি। তো এই ফিনান্সিয়াল ক্রাইসিসটা স্পেশালি জুনিয়র ডেন্টিস্টরা যারা ফিনান্সিয়াল ক্রাইসিসে ফেস করবে, তারা কি এখান থেকে বের হয়ে আসতে পারে? এই ধরনের কোনো উদ্যোগ কি বিএফডিএস এর পক্ষ থেকে নিয়েছিলেন কিনা? আসলে তুমি সহ হয়তো বাংলাদেশের সকল ডেন্টাল চিকিৎসকরাই জানে যে বিএফডিএস এর জন্ম কিন্তু খুব বেশি দিন নয়। আমরা মাত্র 2টা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম করেছি, যার ফলে আমাদের হাতে কিন্তু অ্যাভেলেবল ফান্ডও নেই। আর ইতিমধ্যেই আমরা যাদের কাছ থেকে মেইনলি ফান্ডিং পাই, যারা আসলে এই ধরনের সংগঠন করে, তারাই বুঝতে পারবে। অনেকেই মনে করে হয়তো আমরা চাইলেই একটা বড় ফান্ড জোগাড় করে ফেলতে পারি ওষুধ কোম্পানির কাছ থেকে বা টুথপেস্ট কোম্পানির কাছ থেকে, বিষয়টা কিন্তু তেমন নয়। এই টাকা বের করতে গেলে তারা তাদের নিজেদের স্বার্থটাকে কিন্তু বড় করে যেভাবেই হোক দেখে, খুব স্বাভাবিক এটা, ইচ্ছা করে কাউকে টাকা দিয়ে দেয় না।
সেই জায়গাটা ওরা এখনো পর্যন্ত, আমরা কিন্তু নক করেছি অলরেডি অনেক জায়গাতে, যে হয়তো বা মনে করছি আমরা হয়তো আমরা ইয়ারলি যে প্রোগ্রামটি করি বা দুটি প্রোগ্রাম করেছিলাম ওটা যেহেতু আমরা এবছর করতে হয়তো পারবো না মনে হয়, যে পরিস্থিতি দেখছি আমরা। তো সেই ফান্ডটা যদি অ্যাটলিস্ট আমরা কোম্পানির কাছ থেকে এনে যদি আমরা লোন হিসেবেও জুনিয়রদের দেওয়া যেত তাহলে আমরা কিছু উপকার হতো। এই বিষয়ে আমরা কিছু আলাপও করেছিলাম, বাট এই কোম্পানিগুলো এই মুহূর্তে কেন জানি ওই উৎসাহটি পাচ্ছে না, যে হয়তো ওরা ওই মানে ওই বিশ্বাসের জায়গাটা হয়তো নেই, যেটা হয়তো কোনো সেমিনারে এটাকে ইনভেস্ট করলে ওরা যেই পরিমাণে ওরা ব্যাকআপটা পেত সেটা হয়তো এই মুহূর্তে হয়তো এই ইনভেস্ট পাবে না। এটার পাশাপাশি যেটা আমরা করছি, চেষ্টা করছি যে আমরা বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি এবং ব্যাংকিং এ যাদের পার্সোনাল লিঙ্ক আছে সেই লিঙ্কে যোগাযোগ করে আমরা চেষ্টা করছি যদি কিছু সহজ শর্তে লোনের ব্যবস্থা করা যেত। তারা একই কথা বলছে, এই মহামারী পিরিয়ডটা পার হওয়ার পর বড় ইনভেস্টর যারা তারা আসলে তাদের এই লকডাউনের সময় ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য বড় বড় অ্যামাউন্টের লোন নেবে, তারা খুচরা লোনে খুব বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে না। তারপরও বলছে যে যদি কেউ মানে পার্সোনাল ইন্টারেস্টে দিতে চায় সেক্ষেত্রে হয়তো ওরা একটা সিকিউরড লোন, হয়তো বিএমডিসি সার্টিফিকেট এগেইনস্ট করে কিছু টাকা লোন দিতে পারে, তার একটা অ্যামাউন্টটা হয়তো ম্যাক্সিমাম 3 লাখ টাকা দিতে পারে। সেক্ষেত্রে একজন প্রতিষ্ঠিত লিগ্যাল সার্জনকে আবার তার গ্র্যান্টার হতে হবে, এখানে ঝামেলা হয়ে একটা বিষয় রয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে লোনের কথাটা যখন আসলো ভাইয়া, তখন আমরা রিসেন্টলি আমাদের গ্রুপগুলোতে এবং ফেসবুক গ্রুপে দেখেছি যে অনেকে ব্যক্তিগতভাবে লোন দেওয়ার ব্যাপারে উৎসাহী হয়েছেন। তো আপনার কাছে কি এই ব্যক্তিগত লোনের ব্যাপারটাকে কতটুকু পজিটিভ মনে হয়, কতটুকু নেগেটিভ মনে হয়? নেগেটিভিটির বিষয়টাকে আমি এইভাবে বলছি যে অনেক কমার্শিয়াল ব্যাংকে আসলে লোনের টাকাটা পরবর্তীতে আদায় করার জন্য বেশ বেগ পেতে হয়। তো সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে একটা লোন দিয়ে সেই টাকাটা সে ঠিকভাবে ফেরত পাবে কিনা এবং সেখান থেকে একটা মানে দ্বন্দ্ব তৈরি হওয়ার ব্যাপার থাকবে কিনা, আপনি পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছেন? ভালো করছি, জিনিসটা আমি ভেবেছিলাম যে আসলে এই লোন দেওয়ার বিষয়টি আসলে কতটা সিকিউর। আসলে একটা জিনিস আমাদের সবারই জানা বা আমরা সবাই জানি যে আমাদের এই প্রফেশনে যদি আমরা সিনিয়রিটি চিন্তা করি তাহলে কিন্তু সিনিয়র ডক্টররা বা যারা অর্থনৈতিকভাবে সচ্ছল চিকিৎসকের সংখ্যা কিন্তু খুব বেশি না। আমরা ম্যাক্সিমাম চিন্তা করবো জুনিয়র ডাক্তার। আমি সবসময় যে জিনিসটা বলে থাকি যে ধরো আমি আমার যদি চিন্তা করে থাকি আমি কিন্তু এখন নিজেকে অনেকটা সিনিয়রই মনে করি, কারণ আমার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 1158। দেখা যায় এর আগের ডাক্তার গায়ে কিন্তু সংখ্যা খুব কম, এরপরে কিন্তু প্রায় 13,000 ডাক্তার। সুতরাং এই যারা একটু সম্মিলিত ডাক্তার তারা কিন্তু ইচ্ছা করলে যে খুব এটাকে ব্যাকগ্রাউন্ড দিতে পারে তা কিন্তু নয়, তারা সিলেক্টিভ হয়তো টাকা দিতে পারে, হয়তো 10 জন 15 জন এই পিছনে দেওয়া একজন ডাক্তার পক্ষে সম্ভব না। এই টাকাটা দিচ্ছে, এটা দিতে গেলে কিভাবে দিচ্ছে এটা আসলে ওনারা যদি এই উদ্যোগটি কয়েকজন নিয়েছেন এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। এই দুর্যোগ পিরিয়ডে কেউ যদি একজনকে সাহায্য করতে পারে এটি অনেক বেশি উপকার মনে হয় আমাদের কাছে। কিন্তু এই টাকাটা যদি লোন হিসেবে দিয়ে থাকে সেটা এই ফেরত দেওয়ার বিষয়টি আসলে ভবিষ্যতে কেমন সময় আসছে এটি কেমন বড় প্রশ্ন। যাদেরকে হয়তো নিজেদের প্রতি এই আস্থাটি আছে যে আমি এই লোনটি দিচ্ছি, শর্ত দিয়েছে, এই শর্ত আমরা লোনটি ফেরত দিতে পারবো, এই ধরনের ডাক্তারদের কিন্তু লোনটা নেওয়া উচিত। তা নাহলে হয়তো একটি বাজে একটা অবস্থার মধ্যে পড়তে পারে, যে একটা হয়তো সামাজিকভাবে একটু হওয়ার সম্ভাবনা রয়ে যেতে পারে কারণ ঠিক সময় লোনটি ফেরত দিতে না পারে। এখন কিন্তু অনেকেই লোন নেওয়ার একটি চিন্তা করবে, বাট এই ফেরত দেওয়ার কথাটা মাথায় রেখে কিভাবে ফেরত দেবে সেই বুদ্ধিটা বা সেই চিন্তাটি আগে করে নিয়েই লোনটি নেওয়া উচিত। ভাইয়া, আপনি তো রেগুলারলি পত্রিকা এবং পেপারে লেখালেখি করছেন, কলাম লিখছেন, বিশেষ করে আপনার লাস্ট কিছু লেখা আমি দেখলাম যেখানে আপনি রোগীদেরকেই নিরুৎসাহিত করছেন যে এই সময়টাতে ডেন্টাল ক্লিনিকগুলোতে বা ডেন্টাল চিকিৎসায় না যেতে। ঠিক আছে, অন্যদিক দিয়ে আমি যদি চিন্তা করি যে ডেন্টিস্টদের যে পার্সোনাল যে প্রোটেকশন সেটার ব্যাপারে একটা প্রোটোকল ফলো করতে বলা হচ্ছে। সো এরকম কোনো স্পেসিফিক প্রোটোকল কি আমাদের দেশের বেসিসে আছে যেটা ডেন্টিস্টরা হয়তো করোনা পরবর্তীতেও ফলো করতে পারে তাদের নিজেদের সেফটির জন্য? আসলে বিষয় দাঁড়াচ্ছে দুইটা বিষয়। আমাদের যদি এখন এখনো পর্যন্ত যদিও করোনার চরিত্র সম্পর্কে ডেফিনেটলি কেউ কিছু তেমন ওইভাবে বলতে পারছে না, সময় সময় চেঞ্জ হচ্ছে, বাট বর্তমানে যতটুকু তথ্য উপাত্ত আমরা সেটাতে ভাইরাসটি শরীরে এন্ট্রি পথ হচ্ছে মেনলি 3টি। আমাদের জানি সবাই আমরা এটা, আমাদের মুখ, নাক এবং চোখ। এই 3টি জায়গাতে যদি আমরা ফুল প্রোটেকশন দিয়ে পাশাপাশি আমাদের সার্ভিস এরিয়াটা যদি পিপিই দিয়ে কভার করে আমরা যদি এখন পেশেন্ট দেখতে চাই, খুব ইমার্জেন্সি রোগীগুলোকে যেটা হয়তো আমাদের দেখতেই হয়, তাদের ক্ষেত্রে হয়তোবা আমরা যদি শুধু কনসালটেশন ফি মানে কনসালটেশন যদি আমরা করতে পারি, পরামর্শ দেই যদি চেয়ারে বসিয়ে, আমরা যদি কম্পিউটারটি না চালাই, কম্প্রেসার না চালিয়ে হয়তোবা নিজেকে ফুল প্রোটেকশন দিয়ে হয়তো আমরা সিলেক্টিভ চিকিৎসা করতে পারি। সিলেক্টিভ বলতে হয়তো কারোর পাস হয়েছে সার্জিক্যাল ব্রেনেজ, কারোর হয়তো পালপাইটিসের অনেক বেশি ব্যথা,
সেখানে সিরিডি ড্রেসিং দিয়ে রোগী যদি বোঝানো যায় যে আমরা আপনাদের সাথে আছি, তাহলে রোগীদের আস্থাটা বাড়ে। আচ্ছা। আর পরবর্তীতে যখন আমাদের এই যে অ্যারাসল বা মাইক্রো ড্রপলেটকে অ্যাবজর্ব করার মতো বা টেনে নেওয়ার মতো যদি কোনো নেগেটিভ প্রেসারে কোনো কিছু আমরা অ্যাভেলেবেল পাই, আমরা আমাদের স্বাভাবিক প্র্যাকটিসে ফিরে যেতে পারবো। তার আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে প্রতিটা রোগীকে মনে করতে হবে সে করোনা ক্যারিয়ার রোগী, এখনকার যে পরিস্থিতি মনে হয় সেই হিসেবে বিচার করি আমাদেরকে সাবধানে বা সতর্ক হয়ে এই প্র্যাকটিস করা যেতে পারে। ভাই, আপনি তো মানে ওভারঅল একটা বললেন যে আমাদেরকে সাবধানতা অবলম্বন, মানে স্পেসিফিক কোনো গাইডলাইন আছে কিনা? যেমন আমরা দেখেছি যে সিডিসি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের একটা স্পেসিফিক গাইডলাইন আছে, সেটা সেই দেশের পার্সপেক্টিভে করা। আমাদের দেশের পার্সপেক্টিভে কোনো গাইডলাইন আছে কিনা, বা অন্য কোনো প্রতিষ্ঠানের এই গাইডলাইন করার ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছে কিনা? আসলে অনেকেই চেষ্টা করছে, কারণ আমাদের কিন্তু যারা একটু সিনিয়র বা যারা সংগঠন করে বা ব্যক্তিগত ভাবেও যারা এই কাজগুলি নিয়ে চিন্তা করে, তারা কিন্তু একটু একটা খারাপ অবস্থা, একটু উদ্বেগই আছে কিভাবে জুনিয়রদের ভবিষ্যৎ। আমরা নিজেরাই চিন্তা করছি এই যে দেড় মাস 1 মাস চেম্বার বন্ধ আছে, আমাদের অবস্থা দেখে তো বুঝতে পারছি জুনিয়রদের কি অবস্থা, খুব সহজে অনুমান করা যায়। অ্যাটলিস্ট ওদের যদি গাইডলাইন দেওয়া যেত কিভাবে চেম্বার করা যায়, তাহলে হয়তো আমাদেরকে সবাই কেমন রিলিফ হতে পারতাম, প্রফেশন রিসোর্স পেত। কিন্তু সেই অবস্থায় আসলে ডেফিনেট গাইডলাইন কিন্তু আসলে এরকম দেওয়ার মতো অবস্থানে আমরা এখনো যাইনি যে আমরা নিশ্চিত ভাবে বলে দিই যে হ্যাঁ তোমরা এই গাইডলাইন ফলো করে চেম্বার করো। এই অবস্থায় শুধু আমরা না, আমি বললাম যে বিশ্বের আমি অনেক জায়গায় আলাপ করে দেখেছি কেউ ওই স্পেসিফিক গাইডলাইন দিতে পারছে না যে হ্যাঁ এটা তুমি নিশ্চিত ভাবেই বলতে পারো তুমি এটা এই গাইডলাইন ফলো করে করতে পারো। তবে ধারণা দিচ্ছে কেউ এইভাবে আমি বললাম এই প্রোটেকশন যদি আমরা চিন্তা করে রেখে সিলেক্টিভ রোগী দেখতে চাই, সেক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে। তবে এখানে একটা বিষয় কাজ করে যে অনেকের চেম্বার কিন্তু বাসার কাছে না, অনেক দূরের জায়গায় চেম্বার করতে হয়। তো ডেন্টিস্টদেরকে এতদূর রাস্তা পেরিয়ে এসে চেম্বার খোলা এবং রোগী দেখার বিষয়টি কিন্তু এখানে অনেক বড় ধরনের কাজ করে বলে মনে হয়। সুতরাং সবাইকে আসলে একটু সাবধানী থাকতে হবে এখন। আর ওই একটি কথা ঘুরে ফিরে আসছে যে সবার মতো আমাদেরই বলতে হবে যে এই মুহূর্তে মনে হয় ধরাটা উচিত মনে হয়, কারণ এই ভাইরাসের চরিত্রটি আসলে আমরা অত ভালো বুঝতে পারছি না। এবারে একটু ডিফারেন্ট একটা প্রসঙ্গে চলে আসি যে রিসেন্টলি আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট থেকে 2000 চিকিৎসককে নতুন করে নিয়োগ দেওয়া হলো, এবং এই নিয়োগের পরে আমাদের ডেন্টাল গ্রুপগুলোতে অনেক কথা হচ্ছে যে এখানে কেন ডেন্টিস্টদেরকে নেওয়া হলো না। সো আপনার কাছে কি মনে হয় যে এইখানে কেন নেওয়া হলো না, আর যদি এইখানে আমাদের একটা ব্যর্থতারই থাকে তাহলে এই ব্যর্থতার দায়ভারটা আসলে কে নেবে? আসলে এটা একটা ভালো প্রশ্ন, কিন্তু এর অ্যান্সার দিতে গেলে আমি তার আগে মানে বলে নিচ্ছি এই ধারণাটা আমি এই মানে ব্যক্তিগত মতামত আমি বলছি, একদম ব্যক্তিগত মতামত যে আসলে এই বিষয়গুলি কেন এই বিষয়গুলো হচ্ছে, এটা একদম আমার নিজের মতামত। এটা কিন্তু কোনো নির্ভরযোগ্য কথা বলছি না, আমি আমার ব্যক্তিগত মতামতই বলছি। আমার যেটা মনে হয় যে আমাদের প্রফেশনে এই যে সমন্বয়ের একটা জায়গা, মানে আমাদের মেডিকেল প্রফেশনে যে নীতি নির্ধারক পর্যায়ের সাথে আমাদের প্রফেশনে যে সমন্বয়, এখানে কোথায় যেন অভাব আমরা দেখতে পাই। এর পিছনে আমার ব্যক্তিগত যে কারণগুলি মনে হয় যে আমাদের সংখ্যা এখন আমরা অনেক কম। তারপরেও যদি আমরা একটু অতীত চিন্তা করি, অতীতের সংখ্যা আরো কম ছিল, যার ফলে হয়তো ব্যক্তিগত পর্যায়ে 2-1 হয়তো সেই পর্যায়ে এক্সেস আছে, বাট একটু যে সমন্বয় একটা প্রসেস বা সমন্বয় যে করার মধ্যে একটা এক্সেস, সেই এক্সেসটি আমাদের মনে হয় এখনো পর্যন্ত তৈরি হয়নি। এটা হয়তো ভবিষ্যতে অবশ্যই তৈরি হয়ে যাবে, আমরা আশাই করতে পারি। তবে এই মুহূর্তে চিন্তা করি আমাদের কেন জানি মনে হয় যে সমন্বয়ের একটি বড় অভাব আমরা ফিল করি, যে আমাদের ডেন্টাল প্রফেশনের সাথে নীতি নির্ধারণ পর্যায়ে এক্সেস একটি সমন্বয়ের অভাব। তো এই অভাবের কারণে মনে হয় যে অনেক কিছুই থেকে আমরা হয়তো কিছুটা বঞ্চিত হয়ে যাওয়ার একটি প্রবণতা রয়ে থেকে যায়। আর যে জিনিসটি বলা হয় যে আসলে আমরা ফ্রন্ট লাইনের যোদ্ধা নয় বা ডেন্টিস্টের ফ্রন্ট লাইনের যোদ্ধা নয়, এখানে আমার একটা প্রশ্ন যে আসলে এই মুহূর্তে কেউ কি করোনা বিশেষজ্ঞ? কেউই তো নয়। আমাদের মেডিকেল রিলেটেড লোক, আমাদের মেডিকেল রিলেটেড প্রফেশনাল মানুষরাই কিন্তু বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে করোনার চিকিৎসা সম্পর্কে নিজেরা জ্ঞান অর্জন করেই এই চিকিৎসায় নেমে আসছে। ফলে চিন্তা করতে আমাদের ডেন্টিস্ট যারা, তারাও কিন্তু ইচ্ছা করলে এখানে ভলান্টিয়ার বা এখানে সরকারের নীতি নির্ধারক পর্যায় থেকে এই রোগীদের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারে। এই দুইটি বিষয় আছে, কিন্তু যদি করোনা রোগীরাও কিন্তু রোগের সংখ্যায় ঢুকতে পারে, তাদের চিকিৎসা কিন্তু এনশিওর করতে হবে। আর আমরা তো গবেষণা বা বিভিন্ন প্রকাশনা কিন্তু এনশিওর যে তাদের কষ্ট শরীরের অন্য যে কোনো অর্গানের চেয়ে অনেক বেশি কষ্টের কারণ দাঁড়াতে পারে। একজন ডেন্টাল চিকিৎসককে এই রোগীদের পাশে থাকা জরুরি। আর পাশাপাশি আমরা যেহেতু আমাদের যে স্টুডেন্ট লাইফ থেকে এই পর্যন্ত আমরা যে লেখাপড়া করি, আমরা শুধু মুখের গহ্বর নিয়ে আমরা লেখাপড়া করি না, আমরা কিন্তু সবকিছু আমাদের জানতে হয় এবং বুঝতে হয়। পরীক্ষা দিয়ে এসেই আমাদেরকে একজন বিডিএস ডিগ্রি অর্জন করতে হয়। তার ফলে আমাদের যদি একইভাবে করোনার ট্রেনিং গুলো দেওয়া হয়, করোনা রোগী কিভাবে দেখতে হবে, কিভাবে তার মেইনটেনেন্স করতে হবে, এই ট্রেনিং যদি দেওয়া হয়
যেটা এমবিবিএস ডাক্তারকে যে ট্রেনিং দিয়ে তাদেরকে যুদ্ধে পাঠানো হচ্ছে, সেই ট্রেনিংটা আমাদেরকে দেওয়া হয়, আমাদের ডেন্টিস্টরা একইভাবেই শিক্ষিত হয়ে সেই ট্রেনিংটা দিতে পারবে, এটা আমার পার্সোনাল ধারণা। সুতরাং এই ডাক্তারকে এখন আলাদা হিসেবে বিডিএস এমবিবিএস না দেখে হয়তো সকলকে কাছাকাছি ক্যাটাগরি দেখা উচিত। কারণ একজন করোনা আক্রান্ত ডাক্তার যে কোনো যেটা আগে বললাম, সে ওনার সমস্যায় ভুগতে পারে। পাশাপাশি আর একটা জিনিস হচ্ছে, একটি ডেন্টাল সার্জনরা কিন্তু এখন খুব ভালো ধরনের একটি সার্ভিস দিচ্ছে আমাদের এই জনগণের জন্য, এই করোনা প্রতিরোধের জন্য। যেমন এক্সাম্পল দেই, এখন কিন্তু আমরা যে পরামর্শ দিচ্ছি, যেটা তুমি একটু আগে বললে, যে বাসায় টেলিফোনের মাধ্যমে পরামর্শ নেওয়া, তো এর ফলে কিন্তু দেশের একটি বড় অংশের, আমি বলবো বড় অংশের রোগীরা, ডেন্টাল রোগীরা কিন্তু ঘরে ঘরে চিকিৎসাটি পাচ্ছে। ফলে তাদেরকে বাইরে এসে অন্য কাউকে আক্রান্ত বা নিজে আক্রান্ত হওয়ার বিষয়টি কিন্তু অনেকটি কমে আসছে। এই ক্ষেত্রে কিন্তু ডেন্টাল সার্জনরা সমাজে একটি অনেক বড় ভূমিকা রাখছে এখন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই কাজে তারা কোন রোগীর কাছ থেকে একটি পয়সাও পরামর্শ ফি নিচ্ছে না। বাংলাদেশের প্রায় 13,000 ডেন্টাল চিকিৎসক এখন সম্পূর্ণ ফ্রি ভাবে সাধারণ জনগণের জন্য এই কাজটি কিন্তু টেলিফোন পরামর্শ দিচ্ছে। তো এই ক্ষেত্রে তারা কিন্তু আমাদের সমাজের জন্য, দেশের জন্য একটা বড় ভূমিকা রাখছে এই রোগ প্রতিরোধের ক্ষেত্রে। কারণ রোগের বাইরে গেলেই তো সম্ভাবনা বেশি, তো রোগীকে বাসায় রেখে পরামর্শ দিচ্ছে। সার্বিক বিবেচনা করে এই বিষয়গুলি যদি আসলে ওই নীতি পর্যায়ে তুলে ধরা যেত, তাহলে মনে হয় তারা দ্বিতীয় পর্যায়ে চিন্তা করতে পারতো, ওই পর্যায় থেকে যারা এটা নিয়ে চিন্তা করে বা যারা এই ডিসিশনগুলি নেয় যে কখন সরকারি লোককে ডাক্তারদেরকে নিয়োগ করা উচিত, সেই পর্যায়ে যদি এই আমাদের অবস্থানগুলি স্পষ্ট করে তুলে ধরার মতো একটি পথ তৈরি হতো, তাহলে তারা বুঝতে পারলে হয়তো আমরা আরো বেশি রকমের হয়তো হাইলাইট হতে পারতাম, বা আরো বেশি ধরনের হয়তো এই যে সরকারি নিয়োগের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হতে পারতাম। আমার মনে হয় যে হয়তো তারা এই আমাদের সার্ভিসের বিষয়টিও হয়তো, বা আমার একান্তই ব্যাপারে বলে দিই, আমার একান্তই ব্যক্তিগত একটি ধারণা যে হয়তো এখনো তারা স্পষ্ট নয় যে আসলে আমরা কতটুকু সার্ভিস দিতে পারবো আমাদের এই সমাজের জন্য এখন। হ্যাঁ, ডেন্টালে তো অনেক ধরনের সংগঠন আছে। আমার জানা মতে এই পর্যন্ত 29টা সংগঠন আছে ডেন্টালের, ছোট বড় মিলিয়ে। তো আপনার কাছে কি মনে হয় যে যেহেতু আমরা আমাদের লক্ষ্য বা গোলটা নিতে পারছি না, ফিল আপ করতে পারছি না, এই 29টা সংগঠন কি আলাদা আলাদা ভাবে কাজ করলে এটা সম্ভব, নাকি এই 29টা সংগঠনের আদৌ কোনো প্রয়োজন আছে? আসলে প্রয়োজন যদি চিন্তা করি, এটা দুই ভাগে ভাগ করা যায়। একটি স্বাভাবিক সময়ের জন্য হয়তো থাকলেও যে বড় ধরনের সমস্যা তা নয়। এটা করে আমাদের দেশে কিন্তু ডেন্টাল প্রফেশনকে আর একটু সামনের দিকে এগোচ্ছে। আমরা যে প্যারালালি চিন্তা করি, আমরা যেটা একটু বললাম যে এমবিবিএস ডাক্তারের সাথে আমরা যে প্যারালালি চিন্তা করি, এটা খুব স্পষ্ট যে তাদের কিন্তু এত সংগঠন নাই, আলাদা সাবজেক্টের কেউ এত সংগঠন নাই যেটা ডেন্টালে আছে। এবং তারা সবাই কিন্তু যে প্রোগ্রামগুলি করছে সফলভাবেই করছে। তুমি নিজেও জানো ছোট বড় প্রোগ্রাম যারা হাতে নিচ্ছে, তারা কিন্তু তাদের টার্গেট ফুলফিল করতে পারছে। আমরা আমাদের পার্টিসিপেন্ট পাচ্ছি, আমরা বাইরে থেকে স্পিকার নিয়ে ইন্টারন্যাশনাল মানের প্রোগ্রাম করে আমাদের ডেন্টিস্ট্রি কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করছি। সুতরাং এটা যদি বেশি বেশি হয়, এটা কোনো খারাপ কিছু কখনোই না, বরং ভালো দিকটাই বেশি। কিন্তু এই যে কন্ডিশন আছে এখন, যেটা বিরাজমান, যেটা এটি একটি মহামারী আকার সময়, এই সময় কিন্তু আমার মনে হয় কোন সংগঠনই চিন্তার বাইরে নেই, বা তারা এককভাবে চিন্তা করে এতদিনে কিন্তু ভালো রেজাল্ট হয়তো এইভাবে দৃশ্যমান কোনো রেজাল্ট দিতে পারেনি। কিন্তু যদি এটা সবাই একত্রিতভাবে কাজ করতে পারতো, তাহলে আমার বিষয়টি আরো একটু সহজ হতো। আবার অনেকে কিন্তু দেখা যায় যে পাঁচে লোক কিছু বলে, এটা ভেবে কিন্তু অনেক সংগঠন চিন্তা করে সেটা ইমপ্লিমেন্ট করতে পারছে না। যেমন আসলে ওইভাবে বলতে চাচ্ছি না, অনেকে কিন্তু অনেক ভালো চিন্তা করছে যে এইভাবে করলে হয়তো প্রফেশনের জন্য একটু এই মুহূর্তে উপকারে আসতো, বাট সে হয়তো ওইভাবে সাপোর্ট পাচ্ছে না, বা চিন্তা করছে যে আমি এটা করতে যাচ্ছি, এই ভালো করতে যেন খারাপ না হয়ে যায়। তো এই চিন্তাগুলি আসলে যদি সবাই একসঙ্গে করতো, তাহলে খারাপটাকে খারাপ বা ভালোটাকে ভালো বলার মতো দেখিয়ে দেওয়ার মানুষগুলি কিন্তু ওই সংগঠনের মধ্যে সবাই একসাথে চলে আসতো। তো এই ধরনের সিচুয়েশন যে ভবিষ্যতে তৈরি হবে না, এটা কিন্তু শিক্ষা একটি। এই ধরনের অবস্থাতে ভবিষ্যতে তৈরি হবে না, এটা কিন্তু বলা যায় না। এই অবস্থা কিন্তু ভবিষ্যতে তৈরি হতে পারে। তো সেই জন্য আমাদের এখনই আসলে একটি ব্যবস্থা নেওয়া উচিত মনে হয় আমার ব্যক্তিগতভাবে, যে ছোট বড় যে সংগঠনগুলি আছে তারা যদি একসাথে হয়ে একটি প্ল্যাটফর্ম হয়ে একটা জায়গায় আসতে পারি, যে এই ধরনের দুর্যোগের সময় আসলে সবাইকে এক হয়ে একটি ভালো পথ খুঁজতে হবে, এবং সেই পথটি যদি সবাই ভালো মনে করে, সেই পথে সবাইকে একসাথে এগোতে হবে, এবং সেই পথ থেকে ভালো কিছু বেরিয়ে আসে। আলাদা আলাদা করে যদি আমরা বিভিন্ন পথে দৌড়াই, আমাদের শক্তিও কমে যাবে, আমাদের যে উদ্দেশ্য সেই সফল হতে অনেক কষ্ট হয়ে যাবে, অনেক অসম্ভবই। এখন যেটা আমরা দেখছি না, যে আসলে ভালো কিছু হচ্ছে না, বা চাক্ষুষ কিছু আমরা দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে সবাই কিন্তু পার্সোনালি আলাদা আলাদা ভাবে কিছু চেষ্টা করছে। ওই চেষ্টাগুলো যদি একসাথে হয়, তাহলে কিন্তু অনেক বড় শক্তি। এই শক্তিটি কিন্তু একসাথে আমাদের প্রফেশনের জন্য যেমন কাজে আসবে, আমাদের মেডিকেল বা আমাদের এই যে চিকিৎসা বিষয়ক যে নীতি পর্যায়ে যারা আছেন তাদের কাছে পৌঁছাতে অনেক সহজ হবে। কারণ ব্যক্তিগতভাবে কিন্তু আমাদের ডেন্টিস্ট মনে করি আমরা কিন্তু অনেকেই আছি আমাদের মধ্যে, যারা কিন্তু এক একটা কামান, এক একটা ডিনামাইট,
তো এরা যদি একসাথে কাজ করে একটা বড় ধরনের অ্যাটম বোমা তৈরি হতে পারে, যেটা হয়তো অবশ্যই আমাদের প্রফেশন ভালো কিছু এনে দিতে পারে। সুতরাং অবশ্যই আমি মনে করি যে এই ধরনের মহামারী বা এই ধরনের দুর্যোগে প্রফেশনের স্বার্থে আমাদের অবশ্যই একটি ভালো পথ বেছে নিয়ে সেই পথেই সবাইকে হাঁটতে হবে। আবার এটা যখন ঠিক হয়ে যাবে, আবার আমরা পার্সোনালি নিজেদের আইডেন্টিটির জন্য আমরা যেগুলো সেমিনার স্বাভাবিক সময় আমরা করতেই পারি। বাট এই ধরনের মহামারীতে অবশ্যই আমাদেরকে একসাথে একসুরে ভালো দিকে কথা বলতে হবে। ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি জানি আপনি এই সময়টাতে বেশ ব্যস্ত আছেন, আপনি সবার খোঁজ খবর নিচ্ছেন, যাদের পিপি প্রয়োজন তাদেরকে প্রোভাইড করছেন, পরামর্শ দিচ্ছেন, এবং বিভিন্ন ধরনের টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়াতে আপনি বেশ ব্যস্ত সময় পার করছেন। তারপরও আপনি আপনার সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, আমার সাথে কথা বলেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আতিক, তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমার প্রতি আমার একটি পরামর্শ, তুমি যে এই কাজটি করছো নিজের চেম্বারের সময় বা নিজের প্রফেশনের সময় আলাদা করে, এই ধরনের কাজগুলি থেকে কখনোই পিছিয়ে আসবে না। তুমি দেখবো এখন তুমি অনেকদিন হয়ে গেছো, নিশ্চয়ই শুরুতে তোমার কত রকম বাধা আসছিল, নিশ্চয়ই বাধা আসছিল, যেটা এরকম করে ভালো হতো। অনেকে নিজের স্বার্থের কথা নিজেকে হাইলাইট করার জন্য তোমার কথা অনেক রিকোয়েস্ট করে ফেলতে হয়তো, আমার মনে হয় যেটা আমি এটা ফিল করি। তো এই ধরনের পাছে লোক কিছু বলে বা কিছু লোক যে নিরুৎসাহিত করে, এই ধরনের ক্ষেত্রে চিন্তা করে কখনোই তুমি এবং তোমার জুনিয়র যারা আছেন তারা যদি প্রফেশনের বাইরে এই ধরনের ভালো কিছু প্রফেশন করার চিন্তা করে, তারা এই ধরনের চিন্তা করার সময় এখন নেই যে কে কি বলছে, কে কি ভাবছে। আমাদের নিজেদের ভালো দিকটা আমরা চিন্তা করি, আমাদের বিবেক আছে, বিবেকে কাজে লাগিয়ে আমাদের ভালোর দিকে কথা এগিয়ে যেতে হবে। কে কি বললো অত চিন্তা না করে যারা ভালো কথা বলে, এমন সংখ্যা তো অনেক বেশি আছে, তাদেরকে কাজে লাগিয়েই আমরা ভালোর দিকে এগিয়ে যাব, আমাদের প্রফেশন ভালো হবে, এটাই আসলে আমাদের কামনা। ভালো থাকবে তুমি অনেক। থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের এই প্রোগ্রামটা দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা রাজ ভাইয়ের কোন কথাটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। আর অবশ্যই এই সময়টা আপনারা চেষ্টা করবেন ঘরে থাকার জন্য, কারণ ঘরে থাকলেই কেবলমাত্র আমরা এই কোভিড-19 যে সংক্রমণ সেটা প্রতিরোধ করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।